এবার এবিটিএ টেস্ট পেপারের দ্বিতীয় সেট, এটা 82 পেজে রয়েছে। একের এক বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়। সঞ্চয়জাত ভূমিরূপ একটু আগে আলোচনা হলো আগের সেটে। পর্যায়ন, অবরোহণ, বিচুনি ভবন, আরোহণ। তার সঠিক উত্তর কী হয়ে যাবে? আরোহণ। পারবি? এই দেখ, একটা সেট করছিস, পরের সেট যত করবি আস্তে 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 তোদের সহজ মনে হবে। এরপরে 2 নম্বর যেটা আছে প্রশ্ন, 2 দাগে যে প্রশ্নটা রয়েছে, জলপ্রপাতের পাশে জলাঘাতে মানে জলের আঘাতে গঠিত গর্ত যথাক্রমে কি হবে? মন্তকূপ, প্রপাতকূপ, খরস্রোত না পলরাজনী? প্রপাতকূপ। সঠিক উত্তর হয়ে যাবে প্রপাতকূপ। আর মন্তকূপ এটা কিন্তু জলপ্রপাতের তলদেশে দেখা যায় না, তাহলে জলপ্রপাতের তলদেশে হাড়ির মধ্যে যে গর্তটা সৃষ্টি হয় তাকে কি বলে? প্রপাতকূপ। প্রপাতকূপ, মন্তকূপ আলাদাভাবে কিন্তু 2 মার্কে আসতেই পারে। এরপর 3 দাগে যে প্রশ্নটা রয়েছে, হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গটি কিসের উদাহরণ? বল। ড্রামলিন, করিহ্রদ, প্লায়া না পিরামিড চূড়া? হিমালয়ের নীলকণ্ঠ, ভারতে অবস্থিত হিমালয়ের নীলকণ্ঠ পিরামিড চূড়া। নেপালে অবস্থিত মাকালু, এটাও কিন্তু পিরামিড চূড়ার উদাহরণ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? পিরামিড চূড়া। আচ্ছা, এরপর 4 দাগে যে প্রশ্ন রয়েছে, ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু, যে বায়ুটা ঋতুভেদে প্রবাহিত হয়। আমরা জানি সাময়িক বায়ু হয় দিনে বা রাতে দিক চেঞ্জ করে, ঠিক আছে? আর একটা হতে পারে সেটা ঋতুতে চেঞ্জ করতে পারে, কিন্তু ঋতুভেদে যে বায়ুটা প্রবাহিত হয় সাময়িক বায়ু, সেটা কী হবে? সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, ঘূর্ণ বায়ু, আয়ন বায়ু? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মৌসুমী বায়ু হচ্ছে ঋতুভেদে প্রবাহিত সাময়িক বায়ু। আর আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু হচ্ছে নিয়ত বায়ু, সাময়িক বায়ু নয়। সাময়িক বায়ু কোন করে? সমুদ্র বায়ু, স্থল বায়ু, মৌসুমী বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, এগুলো হচ্ছে সাময়িক বায়ু। এগুলো দিনের বা রাতের একটা নির্দিষ্ট সময় কিংবা ঋতুভেদে প্রবাহিত হয় কেবলমাত্র মৌসুমী বায়ু, ঠিক আছে? এরপরে 1-5, শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে, খাড়া ঢালে, অনুবাদ ঢালে, মৃদু ঢালে? তাহলে পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। মানে যে ঢালে বাতাসটা ধাক্কা লাগে উপরে ওঠে ওটাকে বলা হয় প্রতিবাদ ঢাল, আর ওই ঢালে বৃষ্টি হয়। আর তার বিপরীত ঢালটা কি বলা হয়? অনুবাদ ঢাল। এই অনুবাদ ঢালকে কি বলা হয়? বৃষ্টির ছায়া অঞ্চল। কি বলা হয় তাকে? বৃষ্টির ছায়া অঞ্চল। যেমন শিলং একটা বৃষ্টির ছায়া অঞ্চল। এরপরে 6 দাগে যেটা রয়েছে, একটি উষ্ণ স্রোতের উদাহরণ। উষ্ণ স্রোত, ল্যাব্রাডর স্রোত, এটা আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত। তারপর আছে নিরক্ষীয় স্রোত, এটা ভারত মহাসাগরে দেখা যায়, ঠিক আছে? প্রত্যেকটা মহাসাগরে দেখা যায়। এটা ক্যানারি স্রোত, এটা আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত, ঠিক আছে? কুমেরু স্রোত, এটা শীতল স্রোত। তাহলে উষ্ণ স্রোত কোনটা রে? নিরক্ষীয় স্রোত। সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত কিংবা উত্তর নিরক্ষীয় স্রোত। তার নিরক্ষীয় অঞ্চলে যে স্রোতগুলো প্রবাহিত হয় বেশিরভাগটা কী হবে? উষ্ণ প্রকৃতির। নিরক্ষ রেখা বরাবর প্রবাহিত স্রোতগুলো কী হবে? উষ্ণ প্রকৃতির। তার নিরক্ষীয় স্রোত কেমন স্রোত? উষ্ণ স্রোতের উদাহরণ, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় স্রোত। এরপরে 7, ফ্লাই আশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? শুনে রাখ, ফ্লাই আশটা দেখ গুরুত্বপূর্ণ, কিন্তু বিভিন্ন দিক দিয়ে প্রশ্ন, বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন আসতে পারে। ফ্লাই আশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? চিকিৎসা, শিল্প, গৃহস্থলী, কৃষি? কোনটা হবে? শিল্পজাত বর্জ্য। এটা হচ্ছে শিল্পজাত বর্জ্য। এরপরে 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারেওয়া মৃত্তিকা দেখা যায়। কারেওয়া এটা হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পলি মাটি। এটা কোথায় দেখা যায় রে? অপশনগুলো বলছি। 1, হিমাচল প্রদেশ। 2, উপত্যকায়, তরাই অঞ্চলে, কাশ্মীর উপত্যকায়। কাশ্মীর উপত্যকায় কোথায় দেখা যায়? কাশ্মীর উপত্যকায়। এটা এই কারেওয়া মাটি বেশ বিশেষ একটা মশলা চাষের জন্য বিখ্যাত, জাফরান। তার সঠিক উত্তর কী হবে? জাফরান। তাহলে যেটা আমরা কেশর বলে জানি, হ্যাঁ ওটাই জাফরান। এরপরে দেওয়া আছে 9 জায়গাটা, ভারতের বৃহত্তম সেচ খাল। ভারতের বৃহত্তম সেচ খাল, উচ্চ গঙ্গা খাল, সিরহিন্দ খাল, ইন্দিরা গান্ধী ক্যানেল, দামোদর ক্যানেল? তার সঠিক উত্তর কী হয়ে যাবে রে? ইন্দিরা গান্ধী ক্যানেল। তার ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটা রে? ইন্দিরা গান্ধী ক্যানেল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী ক্যানেল। আচ্ছা, এরপর 10 দাগেরটা রয়েছে, কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয়। কর্ণাটকে আম্রবৃষ্টিকে কি বলা হয়ে থাকে? বরদৈছিলা, কালবৈশাখী, আঁধি না চেরি ব্লজম? চেরি ব্লজম। কর্ণাটকে কি বলা হয়? চেরি ব্লজম বলা হয়ে থাকে, বা কফি বৃষ্টি, নাকি রে? চেরি ব্লজম বা কফি বৃষ্টি। আচ্ছা, এরপরে 11 নম্বরে যে প্রশ্নটা আছে, ভারতের চা গবেষণাগারটি অবস্থিত কোথায়? অবস্থিত রে? অপশন বলতে হবে। কী হবে উত্তর? জোরহাট, দার্জিলিং, কলকাতা, জলপাইগুড়ি? কোনটা হবে রে? জোরহাট। এরপরে 12 নম্বর, 12 জায়গা যেটা আছে, যে শিল্পের জন্য সল্ট লেকের সেক্টর 5 বিখ্যাত, একটু আগে বললাম। চর্মশিল্প, বস্ত্রশিল্প, কাপড় শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প? সঠিক উত্তর কী হয়ে যাবে? তথ্য প্রযুক্তি শিল্প। কলকাতার এই সল্ট লেক সেক্টর 5, মূলত সেক্টর 5 আছে সল্ট লেকে। কি জন্য বিখ্যাত? এটা তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য, সবচেয়ে বেশি স্বাক্ষর রাজ্য, এর আগের সেটটাতেই করলি, তাহলে কী হবে রে? গোয়া, বিহার, মহারাষ্ট্র, কেরল? কী হবে রে? কেরল।
এরপরে ইসরোর সদর দপ্তর যে শহরে অবস্থিত, কোন শহরে অবস্থিত রে? বেঙ্গালুরুতে অবস্থিত। বাস এভাবে কিন্তু পারতে হবে। এরপর বিভাগ খ, শুধুমাত্র তোরা সু বা অটাই লিখবি, ঠিক আছে? পূর্ণ বাক্যে লেখার প্রয়োজন নেই। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোয়াব। শুদ্ধ না শুদ্ধ? শুদ্ধ। তার পাশে কি লিখবি? সু লিখবি। কিন্তু যদি বলা হতো দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমি দোয়াব, তাহলে কি হতো? তখন অ হতো, ঠিক আছে? তখন সেটা জলবিভাজিকা হতো, তাই তো? একদম। আচ্ছা, এরপরে 2 নম্বর যেটা রয়েছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ইজ ইট রাইট? এটা কি ঠিক? এটা ভুল। এটা হচ্ছে ভুল। সুতরাং এটা কি লিখবো? অ লিখবো। পুরো অশুদ্ধ রাখার দরকার নেই। কি লিখবো? অ লিখবো, ঠিক আছে? দাগ নম্বর দিয়ে পাশে অ। আচ্ছা, এরপরে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। শুদ্ধ না অশুদ্ধ রে? এটা শুদ্ধ। আপেক্ষিক আর্দ্রতা শতকরা পার্সেন্টেজে প্রকাশ করা হয়, সুতরাং এটা হচ্ছে শুদ্ধ। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখা আছে 4টা, মুখ্য জ্বরের বিপরীতে গৌণ জ্বর তৈরি হয়। ঠিক তো? শুদ্ধ। অর্থাৎ যেখানে মুখ্য জ্বর হয় তার প্রতিবাদী স্থানে, বিপরীত দিকে মানে কি? এবং তার প্রতিবাদী স্থানে কি হবে? গৌণ জ্বর হবে। এটা শুদ্ধ। সুতরাং কি লিখবে এখানে? সু। আচ্ছা, এরপরে ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি হলো ভাষা। শুদ্ধ না শুদ্ধ? শুদ্ধ। তাহলে কি লিখবি? সু লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির। কি করে মরু উদ্ভিদ সরলবর্গীয় হয়ে গেল রে? তাহলে এটা কি হয়ে যাবে? মরু উদ্ভিদকে কি বলা হয়? জাঙ্গল উদ্ভিদ বা জিরোফাইট। জাঙ্গল উদ্ভিদ বা জিরোফাইট। এটা কাঁটা ঝোপ গুল্ম জাতীয়, কাঁটা ঝোপ গুল্ম জাতীয় হয়ে থাকে, ঠিক আছে? এটা জাঙ্গল উদ্ভিদ বা জিরোফাইট নামে পরিচিত। এরপর দেওয়া আছে হীরক এটা ওয়া বললাম, তাই তো? আচ্ছা, 1/6 ওয়া বললাম। এরপর আছে হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত। ইজ ইট রাইট? এটা কি ঠিক? না না, এটা শুদ্ধ। সোনালী চতুর্ভুজ এটা হচ্ছে সড়ক পথের সঙ্গে যুক্ত, আর হীরক চতুর্ভুজ এটা রেল যোগাযোগের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাহলে এটা লিখতে হবে সু। শুদ্ধ অশুদ্ধ হয়ে গেল। এবার এরপরে শূন্য স্থান পূরণ। একটা প্রথমে আছে অর্ধ চন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত। কি নামে পরিচিত রে? বারখান নামে পরিচিত, রাইট। তাহলে অর্ধ চন্দ্রাকার বালিয়াড়ি এটা বারখান নামে পরিচিত, ঠিক আছে? তাহলে বারখান বালিয়াড়ি দেখতে কেমন? আটখানা চাঁদের মতো। গুড। আচ্ছা, একটা হলে এবার 2টা। ড্যাশ 22 স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। তার কোন স্তরকে রে? ওজোন স্তরকে। কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেওয়া আছে বৃষ্টিমাপক যন্ত্র। বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। বৃষ্টিমাপক যন্ত্র হচ্ছে রেন গজ। এরপরে নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ। কি বাহিনী রে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কি হবে রে? পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদীর উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এরপরে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? দোদা বেতা। কি হবে? দোদা বেতা। ইংলিশে দোদা বেট্টা, ঠিক আছে? অনেক জায়গায় বাংলা লিখে দোদা বেট্টা। আচ্ছা, এরপরে 6 জায়গাটা ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ কৃষি। কি কৃষি? ঝুম চাষ আলাদাভাবে 2 নম্বরে আসতে পারে, 2 মার্কে। এটা স্থানান্তর কৃষি। উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি। কি ধরনের কৃষি এটা? স্থানান্তর কৃষি, ঠিক আছে? এরপরে আছে 7 দাগেরটা আরএফ এর পুরো নাম। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, ঠিক আছে? এরপরে একটি বা দুটি শব্দের উত্তর দাও। প্রথমে কি দিয়েছে? একটা মহাদেশের হিমবাহ অঞ্চলে বরফযুক্ত পর্বত শিখর ড্যাশ নামে পরিচিত। কি নামে পরিচিত? মহাদেশের হিমবাহ অঞ্চলে বরফযুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত? কি হবে রে? কি নামে পরিচিত? নুনাটক্স। কি নামে পরিচিত? নুনাটক্স নামে পরিচিত। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে বরফমুক্ত পর্বত মহাদেশে হিমবাহে দেখা যায়। কোন ধরনের হিমবাহে দেখা যায়? মহাদেশে হিমবাহে। এটাকে নুনাটক্স বলা হয়। তাহলে নুনাটক্স প্রশ্ন আসতে পারে। কোন ধরনের হিমবাহে দেখা যায়? এটা দেখা যায় মহাদেশে হিমবাহে, ঠিক আছে? এরপর 2 নম্বরটা আছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? এটা কিন্তু এক কথায় লিখতে হবে না। ক্যাটাবেটিক বায়ু দিনের বেলা প্রবাহিত হয় না রাতের বেলা? রাতের বেলা। তাহলে রাতের বেলা পর্বতের গা বেয়ে নিম্নগামী শীতল ভারী বায়ু প্রবাহিত হচ্ছে কি? ক্যাটাবেটিক বায়ু। এই বাক্যটা একটা বাক্যে লিখতে হবে, এখানে একটা শব্দ কিন্তু লেখা যাবে না। এরপরে পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া সবাই জানিস। কি উত্তর হবে? গ্র্যান্ড ব্যাংক, রাইট। তাহলে পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়ার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে? এটা কি জন্য বিখ্যাত? মৎস্য আহরণ ক্ষেত্র। কি জন্য বিখ্যাত? মৎস্য আহরণ ক্ষেত্র। আচ্ছা, এরপর দেওয়া আছে কোন মৃত্তিকা কার্পাস মৃত্তিকা বলা হয়? কোন মৃত্তিকা কার্পাস মৃত্তিকা বলা হয় রে? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকাকে কি বলা হয়? দেখে কার্পাস মৃত্তিকা। তার সঠিক উত্তর তোরা রেগুর মৃত্তিকা লিখতে পারিস বা সেটাকে কৃষ্ণ মৃত্তিকা লিখতে পারিস। এরপরে বাণিজ্যিকভাবে ফল উৎপাদন প্রক্রিয়াকে এক কথায় কি বলা হয়? বাণিজ্যিকভাবে ফল উৎপাদন প্রক্রিয়া। পোমাম কালচার বা পমি কালচার। পোমাম কালচার, ঠিক আছে? তাহলে পোমাম কালচার কি? বাণিজ্যিকভাবে ফল উৎপাদন করা হয় পোমাম কালচার। বোঝা গেল? এটা প্রত্যেকটা হর্টিকালচারের অন্তর্গত। কিসের অন্তর্গত? হর্টিকালচারের অন্তর্গত। এরপরে শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ কি হবে? কার্পাস বয়ন শিল্প, বস্ত্র বয়ন শিল্প, তত্ত্ব প্রযুক্তি শিল্প।
একদম অ্যাকচুয়াল যদি বলি শিল্প শিল্প তত্ত্বপ্রযুক্ত শিল্প, তাহলে কোন কোন শিল্পগুলো আছে? কার্পাস বয়ন শিল্প, বস্ত্র বয়ন শিল্প আর তত্ত্বপ্রযুক্ত শিল্প। এগুলো হচ্ছে কি ধরনের শিল্প? এগুলো হচ্ছে শিকড় আলগা শিল্পের উদাহরণ। শিকড় আলগা শিল্প কাকে বলে? এটা 2 নম্বরে আসতে পারে। তাহলে যেসব শিল্পের কাঁচামালগুলো বিশুদ্ধ প্রকৃতির, সেই শিল্পগুলি কাঁচামালের উচ্চ নিকট কিংবা বাজারে কিংবা এর দুয়ের মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে উঠতে পারে, এই ধরনের শিল্পকে আমরা কি বলবো? এই ধরনের শিল্পকে আমরা বলবো শিকড় আলগা শিল্প। বোঝা গেছে? বোঝা গেছে না জানি? এটা 2 মার্কের টিকা আসতে পারে, বা শিকড় আলগা শিল্প কাকে বলে আসতে পারে। এরপর দিয়েছে 7, মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? বল, মোট জনসংখ্যা, টোটাল জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? প্রায় 2011 সালে প্রায় 20 কোটি কাছে জনসংখ্যা ছিল। কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে পরে আসবে মহারাষ্ট্র 2 নম্বরে, এটা জনসংখ্যা ভিত্তিতে। এরপরে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে কোন রাজ্যকে বলতো? কোন রাজ্যে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে? সিকিম। আর কম জনঘনত্ব যখন বলবো তখন অরুণাচল প্রদেশ। এগুলো গুলিয়ে ফেলবি না। এরপরে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? কি রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল। কি রূপে? ডিজিটাল রূপে কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, আর কোন রং ব্যবহার করা হয়? ছদ্ম রং। কি ধরনের রং ব্যবহার করা হয়? ছদ্ম রং। এরপরে ডান বামে কি আছে? এল নিনো মেঘালয়, পাঞ্জাব, দেরাদুন। এল নিনো মেঘালয়, পাঞ্জাব, দেরাদুন। ডান দিকে ওগুলো শুনে নে। সার্ভে অফ ইন্ডিয়া, SOI। সবুজ বিপ্লব, খ্রিস্টপুত্র, শিলং। তাহলে এল নিনো কোনটা মিলছে? খ্রিস্টপুত্র, শিশু খ্রিস্ট বা যিশু খ্রিস্ট। এটা এল নিনো কথার অর্থ। এটা কার অর্থ? এল নিনো কথার অর্থ। কি বোঝা গেছে? এরপর 2, মেঘালয় কি হবে? শিলং, সার্ভে অফ ইন্ডিয়া, সবুজ বিপ্লব। কোনটার সঙ্গে মিলছে? তাহলে হবে শিলং, কারণ মেঘালয় রাজ্যে কি আছে রে? শিলং। এটা কি একটা বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ। তাহলে মেঘালয়ের রাজধানী শিলং না? মেঘালয়ের রাজধানী কি রে? শিলং। আচ্ছা, পাঞ্জাব, তাহলে কোনটা মিলছে? সার্ভে অফ ইন্ডিয়া না সবুজ বিপ্লব? কোনটা মিলছে? তাহলে পাঞ্জাবে প্রথম সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। তাহলে সবুজ বিপ্লবের সূচনা প্রথম কোথায় হয়েছিল রে? পাঞ্জাবে হয়েছিল। ঠিক আছে, আর দেরাদুন কি হবে? সার্ভে অফ ইন্ডিয়া। দেরাদুন এখানে কি আছে? সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ এর সদর দপ্তর কোথায় আছে? দেরাদুনে। এটা ম্যাপ পয়েন্টিংও আসতে পারে। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নে। পর্যায়ন কাকে বলে? পর্যায়ন কাকে বলে? তাহলে সংজ্ঞাটা এটা আসতেই পারে। তার পর্যায়ন হলো এক কথায় বলতে গেলে সমতলীকরণ প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় উঁচু নিচু ভূমিরূপ প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তাকে কি বলা হয়? পর্যায়ন। অর্থাৎ অবরোহণ এবং আরোহণের সম্মিলিত প্রক্রিয়া হলো পর্যায়ন। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দিয়েছে হিমশৈল কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নগুলো বেশ ভালো আছে। তাহলে সমুদ্রের জলে ভাসমান বিশাল আয়তনের বরফের স্তূপকে কি বলে রে? হিমশৈল। সমুদ্রের জলে ভাসমান বিশাল আয়তনের বরফের স্তূপকে কি বলে? হিমশৈল। এবার বৈশিষ্ট্য লিখলি, ছবি দিয়ে দিলি। তাহলে হিমশৈল কি? এটা সাধারণত মহাদেশীয় হিমবাহের দ্বারা উৎপত্তি লাভ করে। ঠিক আছে, হিমশৈল জাহাজ চলাচলে বিপজ্জনক। এর 9 ভাগ নিচে 1 ভাগ উপরে, বাস। এরপরে দিয়েছে কি? বর্জ্য কাকে বলে? না, তার আগে দেওয়া আছে গৌর কাকে বলে? গৌর বা গারা। তাহলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গৌর বা গারা। এগুলো তো ডিটেলসে এখন আর কিছু বলছি না, শুধু মনে পড়াচ্ছি। বর্জ্য কাকে বলে রে? তাহলে যেসব পদার্থগুলো মানুষের আর কাজে লাগে না বা ব্যবহার ফলে যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলোকে আমরা কি বলবো? বর্জ্য বলতে পারি। বা যেগুলো মানুষের আর কাজে লাগে না সেগুলোকে আমরা কি বলবো রে? বর্জ্য। যেগুলো সাধারণত কিন্তু পরিবেশের ক্ষতি করে। লিচেট কি রে? লিচেট কি? 2 মার্কের প্রশ্নতে একটা সুবিধা যে অথবা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? অথবা দেওয়া থাকবে। ঠিক আছে, লিচেট কি রে? ল্যান্ডফিল ধোয়া জলকে কি বলা হয়? লিচেট বলা হয়। এর এক কথায় আমি বললাম, কিন্তু পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করি যেভাবে তোদের বলেছিলাম। তাল কি রে? কুমায়ুন হিমবাহের হিমবাহশিষ্ট ভাগগুলোকে কি বলে? তাল বলে। উদাহরণ দিবি। ঠিক আছে, এগুলো কিসের ফলে সৃষ্টি হয়েছে? হিমবাহের ক্ষয়ের ফলে, তাই তো? এরপরে ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ এটা মহারাষ্ট্রের মালভূমি সিঁড়ি ধাবার মধ্যে যেটা সৃষ্টি হয়েছে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটাও গুরুত্বপূর্ণ। এই সেটে যে 2 মার্কের প্রশ্নগুলো আছে না, সবটা বেশ ভালো প্রশ্ন। পূর্ব ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম? অনেক আছে। দুর্গাপুর দিয়ে দে, দুর্গাপুর দিয়ে দিতে পারে, জামশেদপুর দিয়ে দে, তাই না? রাউরকেলা আছে। আচ্ছা, এরপরে মিলিয়ন সিট, মিলিয়ন সিট, ডিগ্রি সিট, এগুলো ভালো করে দেখবে। এখান থেকে একটা প্রশ্ন তো আসবেই, যে কোনো উপায় হোক। মিলিয়ন সিট, ডিগ্রি সিট, ইঞ্চি সিট আর হাফ ইঞ্চি সিট। ঠিক আছে,
এরপরে জিআইএস কাকে বলে? এই জিআইএস এগুলো তো পড়েছি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 3 নম্বরের প্রশ্নগুলো এগুলো নিয়ে এখন আলোচনা করছি না। 5 নম্বরগুলো এগুলো তোদের তো সাজেশন হিসাবে দেওয়া আছে, এগুলো আবার পরে দরকার হলে আলোচনা করে দেবো। ম্যাপ পয়েন্টিং কোনগুলো আছে? ম্যাপ পয়েন্টিং ইন্দিরা পয়েন্ট, আরাবল্লী পর্বত, এগুলো সব করানো হয়ে গেছে, ঠিক আছে। কাম্বে উপসাগর, লোকটাক হ্রদ, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি চা উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, তারপর মুম্বাই দিয়েছে বাণিজ্যিক রাজধানী ব্র্যাকেটে, এইভাবে দিবেন এত সহজভাবে। কান্দালা বন্দর পশ্চিমবঙ্গের রাজধানী। এই সবটাই একেবারে সহজ, এত সহজ কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু দেবে না, বোঝা গেছে? তো এই দুটো সেট তোদের প্রথম দুটো সেট হলো, ঠিক আছে। এই দুটো সেট সম্পর্কে ভালো করে একটু দেখে আসবি তোরা।